প্রথম কাঠিটা নিভে গেল আবদ্ধের হাতে, আবারও দুইটা কাঠি একসাথে নিয়ে জ্বালালো আবদ্ধ। জোর গলায় বলল, আমার রাজত্ব থেকে পালিয়ে যাওয়ার রাস্তা হলো মৃত্যু, যা তুমি নিজের জন্য চুজ করেছ, সো গুড বাই এন্ড গো টু হেল। বলেই কথার দিকে কাঠি দুটো ছুঁড়ে মারল আবদ্ধ। জোরে মাম্মাহ বলে চিৎকার দিয়ে উঠল ছোট দিহান, আর ওইদিকে জ্বলে উঠল আগুন। আগুনটা কথার দিকে ছুঁড়ে দেওয়ার পর সাথে সাথে কথাকে নিয়ে পাশে থাকা পুলে পড়ে গেল আবদ্ধ। পুলে পড়ে নাকে মুখে পানি চলে গেছে কথার আর আবদ্ধের। পুলের একদম নিচের ফ্লোর ছুঁয়ে ফেলেছে তারা দুজনে। আসলে আবদ্ধ এত দ্রুত আর জোরে কথাকে নিয়ে পুলে পড়েছে যে তারা একদম গভীর নিচ অবধি চলে গেছে। কাশকে কাশতে উপরে উঠল আবদ্ধ, আর কথা নাক মুখ সিটকাচ্ছে দুজনে। পেটে পানি চলে গেছে কথার, কাশতে দম বন্ধ হয়ে আসছে তার। নিজেকে স্বাভাবিক করে আবদ্ধের কলার চেপে ধরল কথা, জোর গলায় বলল, মজা করছেন আমার সাথে নাকি? একবার গায়ে আগুন ছুঁড়ে মারছেন, আরেকবার পুলে ছুঁড়ে ফেলছেন, কি চাচ্ছেন কি আপনি? মারার ইচ্ছে হলে মেরে ফেলবেন, কিন্তু এমন ফাজলামি কোনোদিন করবেন না। তুমি কি ভেবেছিলে যে আমি মেরে ফেলব তোমাকে, তাও এত সহজে, এত জলদি? ডোন্ট বি সিলি কথা। আমি তো তিলে তিলে কষ্ট দেওয়ার জন্য তোমাকে এখানে রেখেছি, মারার জন্য নয়। যদি তোমাকে মারতে হতো তবে সে প্রথম দিনই মেরে দিতাম, এতদিন সাজিয়ে রাখতাম না। আজকে আমি এসব করেছি শুধুমাত্র তোমাকে আমার ভেতরের জ্বলন্ত আগুনকে বোঝানোর জন্য। কতটা রাগ হয়েছিল আমার তা বোঝানোর জন্য, কতটা জেদ উঠেছিল তোমার উপরে ওইটা বোঝানোর জন্য। তোমাকে মৃত্যুর সাথে কিছুক্ষণ পরিচয় করে দেওয়ার জন্য এত কিছু করেছি আমি। আই হোপ ইউ গেট ইট। করা গলায় বলল আবদ্ধ। কথার হাত দুটো কলার থেকে নিচে নামালো আবদ্ধ, হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কথাকে কিছুটা নিজের সাথে মেশালো। কথার কানের সামনে মুখ নিয়ে বলল, ইউ কান্ট লিভ মি কথা, এন্ড আই ওন্ট লেট ইউ গো। আবদ্ধের জাল থেকে বের হওয়া সহজ নয়, এখান থেকে তুমি পালাতে পারবে না। এই আবদ্ধের কাছেই থাকতে হবে তোমায় শেষ জীবন অবধি। আবদ্ধ আর কথা দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে, রাগ জেদ কষ্ট দুজনের চোখেই ভেসে আছে। এরা দুজন পারছে না একে অপরকে চোখের দৃষ্টি দিয়ে মেরে ফেলতে। কথাকে নিয়ে পুলের পানিতে প্রায় 3 ঘন্টার মতন ছিল আবদ্ধ। সে নিজে উঠেনি আর না উঠতে দিয়েছে কথাকে। 3 ঘন্টা পর কথাকে ছেড়ে দিয়ে উঠে এলো আবদ্ধ। আবদ্ধ চলে যাওয়ার পর চলে গেল ওর লোকেরা, কষ্ট করে পুল থেকে উঠে গেল কথা। কথা উঠে আসা মাত্রই ওর কোলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল দিহান। দিহানকে কোলে নিয়ে ঝাপটে ধরে জোরে কেঁদে দিল কথা, সাথে কাঁদছে দিয়া আর দিহান। মাম্মা, আমি এখানে থাকব না, এখানে কেউ ভালো না, কেউই ভালো না। আমি, তুমি আর ফুপ্পি অন্য কোথাও চলে যাব, আমি থাকতে চাই না এখানে। দিহানের কথা শুনে আরো জোরে কাঁদছে কথা। এই প্রথম তার নিজেকে এতটা অসহায় মনে হচ্ছে এই জীবনে হয়তো আর মুক্তি পাবে না তার পরিবার। জীবনটা কেন এত কঠিন, কেন এত চড়াই উতরাইয়ের মধ্যে, কেন সে বাকি সবার মতন নর্মাল লাইফ লিড করতে পারে না, কেন সবাই শুধু তার লাইফে কষ্ট দিতে আর কষ্ট পেতে আসে? এসব প্রশ্নের জবাব খুবই প্রয়োজন তার, খুব প্রয়োজন, খুব প্রয়োজন এইখান থেকে মুক্তি পাওয়ার, খুব প্রয়োজন দূরে কোথাও গিয়ে নতুনভাবে সবকিছু শুরু করার। আদৌ কি পূরণ হবে তার এই আশা? নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো কথা। গায়ের থেকে কেরোসিনের গন্ধ এখনো যায়নি এতবার সাবান লাগানোর পরও। ডান হাতের উপরের দিকে বেশ খানিকটা পড়ে গেছে, যা ভীষণ জ্বালা করছে। দিহানের জ্বরটা আবারও বেড়ে গেছে, তাই মাথায় পট্টি করছে কথা, আর কথার হাতে ওষুধ লাগাচ্ছে দিয়া। সারারাত ঘুমাতে পারেনি কথা। দিহানের জ্বর রাতভর কমেনি, আর হাতের জ্বালায় ঘুমের নামগন্ধও আসছে না। সকালের দিকে জ্বরটা কমছে। দিহানের নাস্তা বানানোর জন্য বিছানা থেকে নেমেছে সে, মাথাটা যন্ত্রণা করছে আর ঘুরছে। পড়তে পড়তে সাইডের দরজা ধরে ফেলে কথা। চোখ বন্ধ করে মাথা চেপে আছে কথা। তখনই দরজা ঠেলে ভেতরে আসলো একজন গার্ড আর নিবিড়।
কথাকে দরজা ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কথার কাছে আসলো নিবিড়। কথাকে ছোবে কিংবা ছোবে না সেই দ্বিধায় আছে সে। অনেক ভেবে একটু কাশি দিল নিবিড়। কারোর কাশির শব্দ শুনে চোখ খুলে তাকালো কথা। চোখ খুলে দেখল নিবিড় আর সাথে আরেকজন লোক। ধীর গলায় বলল, কথা কিছুর প্রয়োজন আছে কি? নিবিড় গার্ডকে বলে খাবারের ট্রলিটা ভেতরে আনালো। গার্ডকে বাহিরে যেতে বলল। নিবিড় মাথা নিচু করে বলল, কথাকে এগুলা খেয়ে নিবেন, আপনাকে কষ্ট করে আর নিচে যেতে হবে না। আমি আপনাদের সব খাবার সঠিক সময়ে পৌঁছে দিব, নিচে যাওয়ার প্রয়োজন নেই। নিবিড়ের দিকে তাকিয়ে বলল, কথা উনি এমনটা না করলেই কি হতো না? ওনার জন্য আমার ছেলেটার ভয় অবস্থা খারাপ হয়ে গেছে, 103 অবধি জ্বর হয়ে গেছে। উনাকে তো বলেছি ওনার যা শত্রুতা ছিল সব দিহানের বাবা দিলেরের উপর ছিল, তবে কেন উনি আমাদেরকে টর্চার করছে? আপনি ওনাকে একটু বুঝিয়ে বলে আমাদের এখান থেকে বের হতে সাহায্য করে দিন। আমি প্রমিস করছি আপনাদের কাছ থেকে দিহানের কোনো প্রপার্টি চাইব না। জাস্ট লেট আসো গো প্লিজ প্লিজ। অসহায় দৃষ্টিতে কথার দিকে তাকালো নিবিড়। শান্ত গলায় বলল, আমার যে করার কিছুই নেই। আমি চাইলেও থামাতে পারবো না স্যারকে। ওনাকে থামানোর কোনো উপায় নেই। আমাকে মাফ করবেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। যতদিন না স্যার নিজে চাইছেন ততদিন মুক্তি নেই আপনাদের। আপনাদের কিছু লাগলে আমাকে বলবেন, আমি গার্ডদের বলে দিব। আমি আসছি বলে চলে গেল নিবিড়। একটা বড় নিঃশ্বাস ফেলল কথা। দিয়াকে উঠে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দিল। দিহানকে উঠিয়ে ফ্রেশ করে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। সারাদিন ঘর থেকে বের হয়নি কথা। দিহানের সেবা যত্ন করেছে সে, অন্যদিকে তার মনটাও ভালো নয়। ঠিক টাইমে খাবার পাঠিয়ে দিয়েছে আবদ্ধের গার্ডরা। বিকেলের দিকে ঘুমিয়েছে কথা। সেই ঘুমে একদম রাত 10টায় উঠেছে। দিহানের গায়ে এখনো জ্বর। দিহানের জন্য চকলেট মিল্ক বানাবে কথা, কারণ দিহান তার মাম্মার হাতের চকলেট মিল্ক খেতে চেয়েছে। রান্নাঘরে গিয়ে দিহানের জন্য চকলেট মিল্ক বানাচ্ছিল কথা। তখনই রান্নাঘরে আবদ্ধ আসলো। কথাকে দেখেই মেজাজ চটে গেল তার। কথার সামনে দাঁড়িয়ে কথার হাত টেনে ধরে বাহিরে নিয়ে যাচ্ছে সে। বিচলিত হয়ে বলল, কথা কি করছেন? হাত ছাড়ুন বলছি। সমস্যা কি আপনার? কোথায় নিয়ে যাচ্ছেন? কি হলো জবাব দিন। কথার প্রশ্নের উত্তরের জবাব দেয়নি আবদ্ধ। কথাকে টেনে বাড়ির বাগানের পেছনের দিকে নিয়ে গেল। চারদিকে অন্ধকার, সেখানে আবদ্ধের কয়েকজন গার্ড দাঁড়িয়ে আছে। আবদ্ধ ওদেরকে কথাকে ধরে রাখার জন্য বলল। দুজন কথার বাহু চেপে ধরে আছে আর একজন মাটিতে কি যেন লাগাচ্ছে। ওকে নিচে ফেলে চেপে ধরো, গম্ভীর গলায় বলল আবদ্ধ। কি করছেন কি আপনারা? ছাড়ুন আমাকে। কি করছেন? ছাড়ুন বলছি। আবদ্ধের কথা শুনে ভয় লাগছে কথার। কি করতে চাইছে আবদ্ধ? এত রাতে ওকে এখানে আনার মানে কি? আর এখানে এনে কি মাটিতে পুড়ে ফেলতে চাইছে? ক্লান্ত দেহ নিয়ে বেশি নড়তেই পারছে না। কথাকে নিচে শুয়ে দুজন কথার হাত চেপে ধরল আর দুজন পা। চিৎকার করে যাচ্ছে কথা, কিন্তু ওর চিৎকারের তোয়াক্কা করছে না আবদ্ধ। কথার মনে ভয় ঢুকে গেছে। আচ্ছা আবদ্ধ আবার ওর রেপ করবে না তো? ওর জানা মতে আবদ্ধ মেয়েদের সাথে মেলামেশা করে না, তবে কি করতে চাইছে আবদ্ধ? মাটিতে পুঁতে রাখা রডের মধ্যে কথার হাত পা দড়ি দিয়ে বাঁধছে আবদ্ধ। কথার হাত পা বেঁধে দিয়ে বলল, আবদ্ধ আজকে সারা রাত এভাবেই থাকবে তুমি? যে তোমারা সাহায্য করবে তাকেও তোমার সাথে এভাবে বেঁধে রাখবো, সেটা দিয়া হোক কিংবা তোমার ছেলে। কথাগুলো বলে চলে গেল আবদ্ধ আর ওর লোকেরা। হাতের দড়ি খোলার চেষ্টা করছে কথা, কিন্তু আবদ্ধ এত শক্তভাবে বেঁধেছে যে উল্টো হাতে পায়ে ব্যথা লাগছে। পোড়া জায়গাটা আরও বেশি জ্বলছে আর ব্যথা করছে। কষ্টে বুক ফেটে যাচ্ছে কথার। মনে মনে ভাবছে, কথা কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি কি পাপ করেছি? অস্ফুট শব্দে বলে উঠল কথা শোষোভন। কোথায় তুমি? ডোন্ট ইউ মিস মি? তুমি তো প্রমিস করেছিলে যে সব সময় তোমার কথার কাছে থাকবে, তবে কেন চলে গিয়েছ আমাকে একা করে? আমাদের তো একসাথে থাকার কথা ছিল সারা জীবন। আমার ভীষণ মনে পড়ছে তোমায়।
তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে চাই আমি। প্লিজ কাম বেক টু মি শোভন, প্লিজ কাম বেক, আই নিড ইউ বেডলি অ্যান্ড আই লাভ ইউ বলেই চোখের পানি ফেলল কথা। অফিসে বসে ফাইল দেখছিল আর পানি খাচ্ছিল শোভন। হঠাৎই বিষম উঠে গেল তার মাথায়, হাত দিয়ে থাপড়াচ্ছে শোভন পানি দিয়ে। শার্ট আর ফাইল খানিকটা ভিজে গেছে। চেয়ার থেকে উঠে শার্ট ঝাড়ছে শোভন আর বলছে, কে এত নাম নিচ্ছে আমার? কে এত বেশি মিস করছে আমায়? কথা কি মিস করছে আমায়? আমার কথা কি ওর এখনো মনে পড়ে? আমাকে কি এখনো ভালোবাসে কথা? আমি তো ওকে এখনো ভালোবাসি, ওর কথা এতগুলো বছরেও ভুলতে পারিনি কথা। আই মিস ইউ এন্ড আম সরি ফর লিভিং ইউ এলোন, সরি। বাট আমি প্রমিস করছি খুব জলদি ফিরে আসব তোমার আর দিহানের কাছে, আর শুরু করব এক নতুন জীবন। কথাগুলো বলেই হাসি মুখে চোখ মুছে নিল শোভন। কথাকে রুমে না হাসতে দেখে বেশ চিন্তা হচ্ছে দিয়ার। এত মন যাবৎ কি করছে কথা ভাবছে দিয়া। ঘুমিয়ে আছে দিহান, এই সুযোগে কি একবার দেখে আসবে কোথায় আছে আপু? কিন্তু দিহান যদি ওকে দেখতে না পেয়ে কাঁদে। এসব চিন্তায় পড়ে গেছে বেচারি দিয়া। অনেক ভেবে দিহানকে রেখে নিচে যাওয়ার সিদ্ধান্ত নিল দিয়া। পুরো বাড়ি খুঁজেও কথাকে পায়নি দিয়া। এবার বড্ড চিন্তা আর ভয় করছে তার, আবদ্ধ আবার কিছু করেনি তো আপুর সাথে। বাড়ির বাহিরে গিয়েও খুঁজছে দিয়া, কিন্তু তবুও পায়নি কথাকে। কি যেন একটা ভেবে বাগানের পেছনে দিকে গেল দিয়া। এই দিকটা আজকে অন্ধকার কেন? মনে মনে ভাবছে সে। আবদ্ধর পুরো বাড়িতে গার্ডেন এরিয়াতে লাইট ক্যাম্প সব লাগানো, তবে আজ কেন এখানে এত অন্ধকার? কিছুটা এগিয়ে যেতে ভরকে গেল দিয়া। একই মাটিতে কে যেন শুয়ে আছে। কে হতে পারে এটা? ভাবতেই এগিয়ে গেল দিয়া। সামনে গিয়ে দেখল এটা অন্য কেউ না, কথা নিজে। কথাকে দেখে দৌড়ে গেল দিয়া। কথার হাতের বাঁধন খোলার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আপু তুমি ঠিক আছো? তোমাকে এখানে আসলে কি করে? কে রেখে গেছে তোমায় এখানে? তবে কি ওই ক্রিমিনালটা এমন করেছে তোমার সাথে? ও কেন বাঁচতে দিতে চাইছে না আমাদেরকে? এত কষ্ট দেওয়ার চেয়ে মেরে ফেললেই তো পারে। হাতের বাঁধনটা খুলো না দিয়া বেশ কান্ততার সুরে বলল কথা। কিন্তু কেন আপু? এখানে কেউ নেই। তার আদেশ আছে আজকে সারা রাত আমাকে এভাবেই কাটাতে হবে। আর কেউ যদি আমার সাহায্য করতে আসে তবে তাকেও এই অবস্থা করবে। তুমি দিহানের খেয়াল রাখো, গিয়ে জ্বরটা বারবার মাপবে আর পট্টি করবে। আজকের রাতটা কষ্ট করে ম্যানেজ করো। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না আপু। আমরা একসাথে যাব। ওই লোক কিছু করতে পারবে না। দরকার পড়লে আমিও তোমার সাথে এখানে থাকব, তবুও তোমাকে না নিয়ে আমি যাব না। হেয়ালি করো না দিয়া, জলদি ভেতরে যাও। তুমিও যদি বাহিরে থাকো তবে দিহানের খেয়াল রাখবে কে বলো? জেদ না করে ভেতরে যাও, আমাকে নিয়ে ভেবো না। কিন্তু আপু। কোনো কিন্তু নয় দিয়া, জাস্ট লিভ দ্য প্লেস এন্ড টেক কেয়ার অফ দিহান। অনেক বুঝিয়ে দিয়াকে ভেতরে পাঠালো কথা। বাগানের মাটিতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, জামাটাও ভিজে যাচ্ছে কথার, কিন্তু ইচ্ছে মতন কিছুই করতে পারছে না সে। সারা রাত নির্ঘুম কাটিয়েছে কথা, পুরো অসাড় হয়ে আছে তার। সকালের আলো এসে পড়ছে কথার গায়ে, আসতে গড়িয়ে যাচ্ছে বেলা। বিছানা থেকে উঠে গেল আবদ্ধ, জানালা দিয়ে বাগানের দিকে তাকাচ্ছে আবদ্ধ। সকাল 7টা বাজে এবার, তবে কথাকে ছেড়ে দেই, পরে আবার নতুন শাস্তি খুঁজে বের করব। মিনিট 5 পরে বাগানে গেল আবদ্ধ। সেখানে গিয়ে দেখল চোখ পলকহীনভাবে তাকিয়ে আছে কথা, বুক পেট একটু নড়ছেও না। তবে কি মারা গেল কথা? কিছুটা ঘাবড়ে গেল আবদ্ধ। কথার সামনে হাঁটু গিরে বসে জলদি হাতের বাঁধন খুলে দিলে, পায়ের বাঁধন খুলে দিল। কথার গালে হাত দিয়ে বলল, আর ইউ ওকে? তখনও কোনো রেসপন্স করেনি কথা। এবার আরও বেশি ভরকে গেছে আবদ্ধ। তড়িঘড়ি করে বলল, হে কথা, ওয়েক আপ, লিসেন কথা, কেন ইউ হেয়ার মি? একটু শান্তিতে থাকতে দেবেন নাকি আপনি? ঠান্ডা গলায় বলল কথা, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি।
কথা নড়বে প্লাস কথাও বলছে, এটা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস নিল আবদ্ধ। মেয়েটা মরে গেলে ঝামেলা হতো, ভাগ্যিস বেঁচে আছে। আবদ্ধকে সরিয়ে উঠে দাঁড়ালো কথা, ধীর পায়ে বাড়ির ভেতরে চলে গেল। কথার যাওয়ার পথে তাকিয়ে আছে আবদ্ধ, মনে মনে বলছে মেয়েটার জিদ তবুও কমেনি, কি দিয়ে তৈরি ও? এতটা স্ট্রং কি মেয়েরা আদৌ হয়? সে তো কখনো কোনো মেয়েকে এতটা স্ট্রং দেখেনি। ধ্যাত, ওর কথা ভেবে লাভ নেই, আজকে কোটি টাকার ডিল করতে হবে। আর এই মেয়ের কথা ভাবলে শুধু শুধু মেজাজ চটে যাবে। এর থেকে ভালো রেডি হয়ে কাজ করতে বেরিয়ে যাওয়া। কথাগুলো ভেবেই নিজের রুমে চলে গেল আবদ্ধ। নিজের রুমে গেল কথা, দেখল বিছানায় বসে আছে দিয়া আর ওর কোলে ঘুমিয়ে আছে দিহান। দিয়াকে বেশ ক্লান্ত লাগছে, হয়তো রাতভর ঘুমায়নি দিহানের জন্য। বিছানার কাছে গিয়ে দাঁড়ালো কথা, কথাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিয়া বলল, আপু ঠিক আছো তুমি? এখানে বসো, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হও, আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। শান্ত হও তুমি দিয়া, তোমার কথা আপু অনেক স্ট্রং, তাই এসব সামান্য বাহিরে রাত কাটানোটা কোনো ব্যাপার না। দিহানকে দেও আমার কাছে, তুমি সারারাত ঘুমাওনি তাই না, এখন একটু রেস্ট নাও তুমি। আমি ঠিক আছি আপু, তুমি ফ্রেশ হয়ে আসো, কারণ দিহান উঠে গেলে তোমায় ফ্রেশ হতে দেবে না। রাতে তোমার জন্য ভীষণ কেঁদেছে, তাই এখন এক মুহূর্তের জন্য ছাড়বে না তোমায়। মলিন হাসি দিল কথা, ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরুতেই ওকে জড়িয়ে ধরল দিহান। এতমন দিয়াকে নিয়ে ওয়াশরুমের বাহিরেই ছিল সে। দিহানকে শক্ত করে বুকে চেপে ধরল কথা, একদম বুকের সাথে মিশিয়ে রেখেছে। সারারাত ওর জন্য বুকটা হুহু করে কেঁদেছে। দিহানকে চুমু খাচ্ছে কথা, দিহানও কথার গলা জড়িয়ে ধরে রেখেছে। ভাঙ্গা গলায় বলল দিহান, মাম্মা কালকে রাতে কোথায় ছিলে তুমি? জানো আমি তোমায় কত মিস করেছি। আর কোনো দিন আমাকে ছেড়ে যাবে না তুমি? মুচকি হেসে বলল কথা, ওকে বাবা, আর কোনোদিন এমন হবে না। দিহানকে ফ্রেশ করিয়ে খাওয়ালো কথা, সাথে নিজে ও দিয়াকেও। দুপুরে বাসায় আসলো আবদ্ধ। আজকে কাজটা ভালো মতন হয়ে গেছে, তাই জলদি জলদি বাসায় চলে এসেছে। হাতে থাকা প্যাকেটটা ভুলবশত সোফায় রেখে একটা জরুরি ফোন অ্যাটেন্ড করতে গেল সে। হাঁটতে হাঁটতে রুম থেকে বেরিয়ে গেছে দিহান। সোফায় থাকা প্যাকটার দিকে নজর গেল, তার ছোট ছোট পায়ে প্যাকের কাছে গেল সে। প্যাকটা খুলে ফেলল দিহান আর দেখল একটা পিকাচুর রোবট। রোবটটা দেখে খুশি হয়ে গেছে দিহান, রোবটটা নিয়ে খেলতে লাগল সে। একটু পরে ড্রয়িং রুমে আসলো আবদ্ধ আর দেখল দিহান খেলনাটা নিয়ে খেলছে। এটা দেখে প্রচণ্ড রাগ লাগছে আবদ্ধের, তার কোটি টাকার সাফল্য আছে এর মধ্যে, আর এই ছেলে তা দিয়ে খেলছে। ধমক দিয়ে বলল আবদ্ধ, হে ইউ নটি কিড, আমার জিনিস টাচ করার সাহস হয় কি করে তোমার? একটা থাপ্পড় মেরে মাটিতে পুড়ে ফেলব তোমায়, ইডিয়েট, ব্লাডি ইভেল চাইল্ড। আবদ্ধের ধমকে দিহানের হাত থেকে খেলনটা পড়ে গেছে। ভয় রীতিমতো কাঁপছে সে। মাম্মাহ বলে চোখ চেপে কাঁদছে দিহান। দিহানের কান্না শুনে দৌড়ে আসলো দিয়া আর কথা এসেই দিহানকে জড়িয়ে নিল। ধমক দিয়ে বলল, কথা সমস্যা কি আপনার? কতবার বলছি বাচ্চাদের সামনে কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না, কানে যায় না কথা। নিজে তো জানোয়ার হইছেন, সাথে আমার ছেলেটাকেও কি বানাতে চাইছেন নাকি? শাট আপ ইউ সিলি গার্ল, যেটা জানো না সেটা বলতে আসবা না। তোমার ছেলে আমার কোটি টাকা নিয়ে খেলছিল তাই বকেছি। কোটি টাকা নিয়ে খেলছিল মানে? অবাক হয়ে বলল কথা। উইয়ে, তোমার পায়ের কাছে সফট টয়টার দামই কোটি টাকা। আবদ্ধের দিকে অসহ্যকর দৃষ্টিতে তাকালো কথা। দিহানকে দিয়ার কোলে দিয়ে খেলনাটা নিল কথা। খেলনাটা নিয়ে এগিয়ে গেল আবদ্ধের সামনে, জোর গলায় বলল, এই খেলনার জন্যই আমার ছেলেকে কাঁদিয়েছেন তাই না? খেলনাটা নিয়ে দৌড়ে বাহিরে কথা, তার পেছনে পেছনে গেল আবদ্ধ। বাড়ির বাহিরের একদম শেষ দিকে একটা বিশাল পুকুর আছে, সেখানে গিয়ে খেলনাটা ছুঁড়ে ফেলে দিল কথা। রাগী গলায় বলল আবদ্ধ, হেভ ইউ গন মেড, রুইটা কতটা দামি ছিল জানো তুমি? আমার ছেলের চোখের পানি থেকে খুব কম দামি ছিল। যে জিনিসটা আমার ছেলে পাবে না সেটা কারোরই হবে না। রাগে মাথা নষ্ট গেছে তোমার, ওইটাতে কোটি টাকার ডায়মন্ড আছে। আমার কোটি টাকার ডায়মন্ড আছে মানে?
আরে ওই খেলনার ভেতরে ডায়মন্ড রেখেছি আমি আজকে একটু আগে। জলদি পানিতে নামো আর আমার ডায়মন্ড এনে দাও আমায়। বোকা বনে দাঁড়িয়ে আছে কথা আবদ্ধের কথা শুনেও না শোনার ভান করে আছে। যদি তুমি আমার ডায়মন্ড না এনে দাও তবে তার শাস্তি তোমার ছেলেকে দিব আমি জোরে চিৎকার করে উঠল আবদ্ধ। নো নো আমি আনছি আপনার ডায়মন্ড বাট আমার ছেলেকে কিছু করার কথা ভুলেও আনবেন না। ধীরে ধীরে পানিতে নামছে কথা পানিতে নেমে খোঁজা শুরু করে দিয়েছে। উপরে তাকিয়ে তামাশা দেখছে আবদ্ধ ওর সাথে নিবিড় সহ কয়েকজন গার্ড আর কোনায় দাঁড়িয়ে দিয়া দিহানকে নিয়ে এদিক ওদিক ডুব মেরে দেখছে কথা কিন্তু কোথাও খেলনাটা পাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবতে শুরু করেছে, এখনো পানিতে আছে কথা শত খোঁজার পরও খেলনা পাচ্ছে না। সে পুরো দেহ ক্লান্ত হয়ে গেছে, কথার শরীর সাদা আর চোখ লাল হয়ে আছে। একটু কেশে বলল আবদ্ধ ইউ কেন গেট আপ নাও, খেলনাটা আমি পেয়ে গেছি। আবদ্ধের কথা শুনে অবাক হয়ে গেছে কথা। কথাকে চমকে যেতে দেখে আবদ্ধ ডোন্ট বি সো সেড, খেলনাটা তুমি ফেলে দেওয়ার সাথে সাথেই আমার লোকেরা উইটা উঠিয়ে নিয়েছে। তোমাকে এত মন খাটিয়েছি কারণ যাতে তুমি তোমার পাকামোর শাস্তি পাও আর আমি এন্টারটেনমেন্ট পাই। ইউ ক্যান গেট আপ নাও, ইউর টাইম ইজ ওভার। কোনো কিছু বলছে না কথা, মাথাটা যন্ত্রণা আর ঘোরাচ্ছে, যে কোনো সময় হয়তো ছিঁড়ে পড়ে যাবে এমন অবস্থা হয়েছে। কাপা কাপা শরীরে উপরে উঠছে কথা, আবদ্ধের থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে আছে সে। পশ্চিমে সূর্য ডুবে যাচ্ছে, লাল হয়ে আছে আভার কারণে, এর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে কথা। কথার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে আবদ্ধ। খয়েরি রঙের কুর্তি আর কালো রঙের জিন্স পরেছে কথা, জামাটা ভেজা থাকায় শরীরটা কিছুটা অবয়ব বোঝা যাচ্ছে। মুখ পুরো সাদা হয়ে আছে, ঠোঁট দুটো লাল হয়ে আছে আর থর থর করে কাঁপছে, চুল থেকে টিপ টিপ পানি পড়ছে তার, যার ভেদ করেই সূর্যের শেষ রশ্মি পড়ছে যা কথার সৌন্দর্যকে পুলকিত করেছে। মাথাটা ঘুরাচ্ছে কথার, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে, এক পা সামনে এগেতই জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল কথা। তখনই কেউ একজন ধরে ফেলল কথাকে। কথাকে ধরতে যাচ্ছিল আবদ্ধ, তার আগেই কেউ একজন ধরে ফেলছে ভালো মতন। ছেলেটার দিকে তাকাতেই অবাক হল আবদ্ধ আর নিবিড়, জায়ের গলায় দুজন একসাথে বলে উঠল অভি। কথার গালে হাত রাখল অভি, জোর গলায় বলল আর ইউ ওকে মিস? হেলো, আর ইউ ওকে? শরীর পুরো ঠান্ডা হয়ে আছে কথার। কথার নাকের সামনে আঙ্গুল দিল অভি, দেখল শ্বাস খুব আস্তে আস্তে আসছে। কিছুটা ভরকে গেল অভি, কথার গাল হালকা চাপড়ে বলল হে ওয়েক আপ গার্ল, ওয়েক আপ প্লিজ। কাঁধের ব্যাগটা ফেলে দিল অভি, পাজা কোলে নিল কথাকে আর ঘরের দিকে ছুটে গেল। অভির পেছনে পেছনে গেল দিয়া, আবদ্ধ আর নিবিড়। কথাকে নিয়ে দোতলায় আবদ্ধের রুমে গেল অভি, বিছানায় শুইয়ে দিল কথাকে। হাতের পালস চেক করছে অভি, খুবই স্লো পালস। হাত মুখ সাদা হয়ে আছে কথার, হাতের তালু ঘষছে অভি আর ডাকছে কথাকে আর ইউ ওকে? গেট আপ প্লিজ। দিহানকে নিয়ে রুমে আসলো দিয়া, দিহানকে বিছানায় নামিয়ে কথার হাত ঘষলে লাগল। তুমি কি ওনার ফ্যামিলির লোক? দিয়াকে জিজ্ঞেস করল অভি। হুম, এটা আমার আপু, কেঁদে কেঁদে বলল দিয়া। ওহ ফুপ্পি, মাম্মার কি হয়েছে? মাম্মা উঠো না, দেখ আমি তোমার দিহান তোমায় ডাকছি, ভাঙা গলায় বলছে দিহান আর কাঁদছে। দিহানের দিকে তাকালো অভি, বুঝতে বেশিমন লাগলো না যে হয়তো এই মেয়ের বাচ্চা। বাচ্চার কান্না দেখে মায়া হচ্ছে অভির, আজ বাচ্চাটার জন্য হলেও এই মেয়েকে বাঁচাতে হবে। দিয়াকে উদ্দেশ্য করে বলল অভি, ওনার ড্রেস আগে চেঞ্জ করা লাগবে। কেন? ইউ ডু দিস ফর মি? আসলে ড্রেসটা আগে পাল্টাতে হবে, না পাল্টালে ঠান্ডা আরও বেশি লাগবে। ড্রেস পাল্টানো হলেই আমি আমার চিকিৎসা শুরু করব। অভির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো দিয়া বলল আপনি কি চিকিৎসা করবেন? আপুর জন্য ডক্টর লাগবে। আমিও একজন ডক্টর, ইউ ডোন্ট ওরি, হ্যাঁ আমি ওনাকে ঠিক করব। তুমি জাস্ট জলদি ওনার জামা পাল্টাও, আমি দরকারি মেডিসিন নিয়ে আসছি।
বিছানা থেকে উঠে যাচ্ছিল অভি ওর হাতটা ধরল দিয়া আর বলল একটু দিহানের কাছে থাকবেন, আমি নিচ থেকে গিয়ে আপুর জামা কাপড় নিয়ে আসব। আসলে দিহান তো খুব ছোট, তাই ওর কাছে যদি অভির কাছে সাহায্য চাইতে লজ্জা লাগছে। দিয়ার একজন অচেনা অজানা কারোর কাছ থেকে সাহায্য চাওয়ায় অভ্যস্ত নয় সে। আজ এভাবে সাহায্য চাইতে খারাপ লাগলেও কথার জন্য করতে হচ্ছে, কারণ ওর ভাই মরার পর এই কথাই তো বাঁচিয়েছে ওদেরকে, আগলে রেখেছে মায়ের মতন করে। তোমায় নিচে যেতে হবে না, আমি ড্রেস দিচ্ছি। আর ড্রেস আনতে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই, এই ঘর থেকেই নিতে পারবে। কিন্তু এখানে কি করে জামা থাকবে? কিছুটা বিব্রত হয়ে বলল দিয়া। হাতটা ছাড়, আমি বুঝিয়ে বলছি। অভির কথার মনে পড়েছে দিয়ার যে সে ওর হাত ধরে রেখেছে, হাতটা জলদি সরিয়ে নিল দিয়া। আবদ্ধের ড্রয়ার থেকে একটা কালো শার্ট আর প্যান্টটা বের করল অভি, দিয়ার দিকে বাড়িয়ে দিল আর বলল জলদি পাল্টাও জামা, আমি ওষুধ নিয়ে আসছি। মাথা নাড়িয়ে সম্মতি জানালো দিয়া। অভি বের হতেই কথার জামা পাল্টাতে শুরু করল। রুমের বাহিরেই দাঁড়িয়ে ছিল আবদ্ধ আর নিবিড়, তারা দুজনেই বেশ চমকে আছে অভির কাজে। রুমের পর্দা সরিয়ে বাহিরে আসতেই আবদ্ধকে দেখল অভি, চোখ মুখে তার প্রচণ্ড বিরক্তিতার ছাপ রয়েছে। কিছু বলবে বলে মুখ খুলছিল আবদ্ধ, কিন্তু তার আগেই বেশ চওড়া গলায় বলল অভি, নিবিড় ব্রো, আমার সাথে মেডিসিন আনতে নিচের রুমে চলো। মাথা নাড়িয়ে সম্মতি জানালো নিবিড়। অভির আগেই হাঁটা শুরু করল। সিঁড়ি দিয়ে দুপা নেমে দাঁড়িয়ে গেল অভি, জোর গলায় বলল তুমি নিচে যাও, মেয়েটার চিকিৎসার প্রয়োজন পড়ে, এ বিষয়ে কথা বলছি আমি তোমার সাথে, বলেই নেমে গেল অভি। একটা বড় নিঃশ্বাস নিয়ে নিচে নেমে গেল আবদ্ধ। সে ভাবছে অভি এখানে কি করে এলো? অভি তো নিজের কাজ ছেড়ে কখনো আসে না, তবে আজ কেন? অভি হচ্ছে তার ছোট ভাই, সেই ছোট ভাই যাকে কোলে পিঠে মানুষ করেছে আবদ্ধ। ওকে ভালো একজন মানুষ বানিয়েছে, একজন ভালো ডক্টর বানিয়েছে। আবদ্ধের অনেক ইচ্ছে ছিল ডক্টর হওয়ার, কিন্তু সে তো পারল না সেই স্বপ্ন পূরণ করতে, তাই অভিকে তার নিজের স্বপ্ন দিয়েছে। নিচের মেডিসিনের রুমে গেল অভি আর নিবিড় চাবি দিয়ে দরজা খুলছে নিবিড়। দরজা খুলে রুমের লাইট জ্বালিয়ে দিল নিবিড়। ভেতরে প্রবেশ করেছে অভি, হাতে ট্রলি নিয়ে দরকারি সব ওষুধ জলদি জলদি নিচ্ছে। এই রুমটা শুধু মেডিসিনের জন্য বানিয়েছে আবদ্ধ, এখানে সব ধরনের ওষুধ রেখেছে। সে শুধু এখানেই নয়, তার প্রত্যেকটা বাড়িতে এমন একটা মেডিকেয়ার রুম আছে, আর প্রতি বছর বছর ওষুধ পাল্টানো হয়। গম্ভীর গলায় বলল অভি, ব্রোহু ইজ দ্য গার্ল? এন্ড ও এখানে কবে এবং কেন এসেছে সব বলো আমাকে, এমনি কোনো এক্সকিউজ দিবে না। একে অভিকে সব খুলে বলল নিবিড়। নিবিড়ের মুখে সব শুনে রাগে অভিমানে ভীষণ বিরক্ত লাগছে অভির। তার ভাই কি করে এতটা কঠোর হতে পারে? একাকিত্ব কি তার ভাইকে এতটা গ্রাস করে ফেলেছে যে সে ভালো মন্দ সবকিছুর বোধ হারিয়ে ফেলেছে? আজকে ভাইয়ের সাথে বোঝাপড়া করবে সে, আগে মেয়েটাকে সুস্থ করে তুলতে হবে, ভাইয়ের পাপের ভাগ তো নিতেই হবে। ঔষধপত্র নিয়ে রুমে গেল অভি, ততমনে কথার জামা পাল্টে দিয়েছে দিয়া। কথার পাশে বসে পড়ল অভি, কয়েকটা কম্বল দিয়ে দিল শরীর গরম হওয়ার জন্য, সাথে কয়েকটা ইঞ্জেকশন পুশ করেছে বডির উষ্ণতার জন্য। কথাকে ইঞ্জেকশন পুশ করার সময় ভীষণ কেঁদেছে দিহান। অভি দিয়াকে বলছিল দিহানকে নিয়ে অন্য রুমে যেতে, কিন্তু দিহানের জেদ আর কান্নার কাছে হার মানতে হয়েছে দুজনকে। ঘণ্টা দুয়েক বাদে আস্তে আস্তে গরম হয়েছে কথার শরীর, কিন্তু এখন আবার দেখা দিয়েছে আরেক সমস্যা, বেশিমন পানিতে থাকায় জ্বর এসে গেছে 103 ডিগ্রি। কথা থর থর করে কাঁপছে জ্বরে, চেহারার অবস্থা নাজেহাল। কথাকে জড়িয়ে ধরে আছে দিয়া যাতে কাঁপুনিটা কমে যায়। দিয়ার সাথে সাথে দিহানও কথাকে জড়িয়ে ধরেছে, মায়ের জন্য প্রচণ্ড কাঁদছে সে। বারবার বলছে মাম্মা উঠো না, আমি তোমার সাথে থাকবো, মাম্মা উঠো না। একসময় আবারও জ্বর উঠল দিহানের, দুদিনে পুরোপুরি সুস্থ হয়নি সে। একদিকে দিহানকে জলপট্টি করছে দিয়া, আরেকদিকে কথাকে দেখছে অভি। মা ছেলে দুজনেই বিছানায় শুয়ে আছে, জ্বরে কাতরাচ্ছে দুজনে।
জ্বরের মধ্যেই কেঁদে যাচ্ছে দিহান। এসব দেখে বুকটা ফেটে যাচ্ছে অভির। আজকে সবকিছুর জন্য দায়ী ওর ভাই। একটা দুধের শিশু ওর মায়ের জন্য কিভাবে কাতরাচ্ছে। কথাকে স্যালাইন দিয়েছে অভি। শরীর ভীষণ দুর্বল আর দিহানকেও মেডিসিন দিয়ে দিয়েছে। এই মুহূর্তে তার ভাইয়ের সাথে কথা বলাটা জরুরি, তাই রুম থেকে বেরিয়ে সোজা নিচে গেল। নিচের বারে বসে ড্রিঙ্ক করছে আবদ্ধ। রাগে আবদ্ধের হাতের গ্লাসটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল অভি। অভির কাজে কিছুই বলেনি আবদ্ধ, কারণ সে জানে অভি রেগে আছে। আবারও অন্য গ্লাসে হুইস্কি ঢালল। এবারও গ্লাসটা ভেঙে ফেলল অভি। শান্ত গলায় বলল আবদ্ধ, এমন বিহেভ করার কোনো মানে নেই অভি। মানে নেই মানে? তুমি কি করছো এসব? চিৎকার করে বলল অভি। আবারও শান্ত গলায় জবাব দিল আবদ্ধ, কি করেছি আমি? আবদ্ধের কথা শুনে রাগটা ক্রমশ বেড়ে যাচ্ছে অভির। আবদ্ধের হাতটা ধরে টেনে উপরের রুমের দিকে টেনে নিয়ে পর্দার আড়াল থেকে কথা আর দিহানকে দেখালো বাহিরে। দরজাটা লাগিয়ে বলল, দেখছো কি অবস্থা করেছ তুমি ওদের? আচ্ছা তুমি এতটা হার্টলেস হলে কি করে? তোমার কি একবারও ওই মেয়েটার উপরে মায়া হয়নি? একবারও কি ওই বাচ্চাটার উপরে মায়া দয়া হয়নি? তুমি জানো আজ ওই পিচ্ছিটা কতটা কেঁদেছে তার মায়ের জন্য? কতটা যন্ত্রণা পাচ্ছে ওর জন্য? কি মায়া হয়নি তোমার? ওর মুখটা দেখেই তো দুনিয়ার সব মানুষের মন ভরে যাবে। আচ্ছা ওকে দেখে কি তোমার আমাদের কথা মনে পড়েনি? তুমি কি ভুলে গেছো মায়ের জন্য আমরা দুজন কত কেঁদেছি? ভুলে গেছো মাকে এক নজর দেখার জন্য বাবার কাছে কত সিফারিশ করেছি? ভুলে গেছো যে মায়ের ভালোবাসার জন্য কতটা অভুক্ত, কতটা কাঙাল আমরা দুজনে? তোমার কি মনে নেই যখন আমরা রাস্তায় বের হতাম আর সবাইকে তাদের মায়ের সাথে দেখে কাঁদতাম? তুমি এত জলদি ভুলে গেছে যে অসুস্থতার সময় মায়ের সেবা যত্নর জন্য কতটা কাতরেছি আমরা? তুমি সবকিছু কি করে ভুলে গেলে? আজকে যদি ওই মেয়ের কিছু হয়ে যায় তবে ওর বাচ্চাটাকে কি বলবে তুমি যে আমার ফালতু রিভেঞ্জের জন্য তোমার মাকে মেরেছি আমি? একজন সন্তানের জন্য মা কতটা জরুরি তা কি তুমি আমি জানি না? কোনে এতটা হার্টলেস হয়ে গেছো তুমি? এতটা কঠোরত তুমি ছিলে না ভাই। কেন এতটা শক্ত করে বন্ধ করে রেখেছ তোমার মনের দরজাকে? কেন মনের দরজা খুলে সবাইকে ভালোবাসতে পারছো না? কেন পারছো না তোমার আশেপাশের মানুষগুলোর অনুভূতি অনুভব করতে? আজ ওই মেয়ের কিছু হয়ে গেলে সহ্য পারবে তো তুমি? পারবে তো ওই ছোট বাচ্চাটার সাথে চোখ তুলে কথা বলতে? মা হারানোর কষ্টটা তো বুঝো তুমি, তবে কেন অন্যের কাছ থেকে তার মায়ের প্রাণ কেড়ে নিতে চাইছ? আমি তোমাকে আর কিছু বোঝাব না, আগে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। কথাগুলো বলে চোখে পানি নিয়ে চলে গেল অভি। একই জায়গায় ঠায় মেরে দাঁড়িয়ে আছে আবদ্ধ। হালকা চেপে গিয়ে দেয়ালে গা ঘেঁষে দাঁড়িয়ে আস্তে আস্তে নিচে বসে পড়ল হাত পা ছড়িয়ে। অভির বলা কথাগুলো মন দিয়ে ভাবছে আবদ্ধ। অভির বলা প্রত্যেকটা কথা সত্য। মা হারানোর যন্ত্রণা শুধু তারাই বুঝে যাদের মা নেই। তারাই বুঝবে কতটা কষ্ট লাগে যখন অসুখ হলে সেবা করার মতন কেউ থাকে না, ভুল হলে বকার মতন কেউ থাকে না। মায়ের কথা ভাবতেই বুকে ব্যথা হচ্ছে আবদ্ধের। বহু বছর ধরে মাকে কাছে পায় না সে, মায়ের বুকে ঘুমায় না, মায়ের গায়ের গন্ধটাও ভুলে গেছে। শুধু ধোঁয়াশাভাবে মনে আছে মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। দুহাত মুঠ করে পায়ে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে আবদ্ধ। বহু চিন্তা ভাবনা ঘুরছে তার মাথায়। একজন গার্ড এসে আবদ্ধের পাশে দাঁড়াল, ধীর গলায় বলল, স্যার সিসি ক্যামগুলো আবারও চেক করে নিতেই। তুমি যাও আমি আসছি, গম্ভীর গলায় বলল আবদ্ধ। গার্ডটা চলে গেল। মাথা উঠিয়ে বসল আবদ্ধ। উঠে সোজা নিচে গিয়ে সিসি ক্যামগুলো দেখছে। হঠাৎই দুদিন আগের রাতের ফুটেজটা সামনে আসল আবদ্ধের। কেন জানি না প্লে বাটনে ক্লিক করল সে। ফুটেজটা বেশ পরমোহ করছে আবদ্ধ। সেদিন রাতে কথাই তার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছিল আর তার গায়ে চাদর দিয়ে দিয়েছিল।
সে এত কিছু করার পরও কথা তাকে হেল্প করেছে, আর সে কিনা এই মেয়েটাকেই কষ্ট দিয়েছে, তার জন্য মরতে বসেছে। আচ্ছা, মেয়েটা যদি সত্যিই মরে যায় তবে কি জবাব দিবে ওই ছোট ছেলেটাকে? নিজের গাল চাপড়াতে ইচ্ছে করছে এই মুহূর্তে আবদ্ধের, কেন যে শুধু শুধু এতটা করতে গেল। যতই হোক দিন শেষে তো ও একটা মেয়ে, শাস্তি দেওয়ার আগে অন্তত এটা ভাবা উচিত ছিল তার। প্রায় রাত 2:30 বাজে। নিজের রুমে গিয়ে কথাকে দেখে আসবে কিনা দ্বিধায় ভুগছে আবদ্ধ। 1 পা সামনে দিলে 3 পা পিছিয়ে আসছে। কেন জানি কথাকে ফেস করার সাহস হচ্ছে না তার। হয়তো মনের মধ্যে গিল্টিনেস কাজ করছে, তাই সামনে যেতেও মনটা খুঁতখুত করছে। অনেক ভেবে চিন্তা সিদ্ধান্ত নিল যে একবার রুমে গিয়ে দেখে আসবে, যা হবার হোক গিয়ে। ধীর পায়ে রুমের ভেতরে ঢুকেছে আবদ্ধ। বেডের সাইডে বসে বসে ঘুমুচ্ছে দিয়া, মাঝে ছোট দিহান আর তার পাশেই আছে কথা, হাতে স্লাইন লাগানো। খাটের অপর প্রান্তে গিয়ে দাঁড়ালো আবদ্ধ। কথাকে দেখছে সে। কথার মুখটা পুরো লাল হয়ে আছে, হাত দুটো কেমন জেড বটে সাদা হয়ে আছে। কথার মাথায় কাপড়ের পট্টি দেওয়া। আচ্ছা, মেয়েটার কি জ্বর হয়েছে? একবার কি কপাল ছুঁয়ে দেখব কতটুকু জ্বর? না না, এসব কি ভাবছে সে? এমন হুট করেই একটা মেয়েকে ছুঁয়ে দেখাটা কি আদৌ ঠিক হবে? নিজের মনকে প্রশ্ন করছে আবদ্ধ। একটু ছুঁয়েই দেখি না জ্বর কতটুকু। অনবরত হাত কাঁপছে আবদ্ধের। এতটা হাত তো মার্ডার করতেও কাঁপে না যতটা কথার কপাল ছুঁতে গিয়ে কাঁপছে। মাথা থেকে পট্টিটা সরিয়ে হালকাভাবে কথার কপালে হাত ছোঁয়ালো আবদ্ধ। জ্বরটা ভীষণ রকমের উঠেছে। হালকা করে কথার ডানগালে ও বামগালে ছুঁয়ে দেখল আবদ্ধ গাল দুটোও গরম হয়ে আছে। মানে কথার গায়ের কম্বলটা টেনে দিল আবদ্ধ। কম্বল টানতে গিয়ে দেখল কথা তার শার্ট পরেছে, কিন্তু কেন? ওর কি নিজের জামা নেই নাকি? নিজের জিনিসের খুব যত্ন করে আবদ্ধ, বিশেষ করে দৈনিক ব্যবহার্য জিনিস। সেইগুলোকে 19 থেকে 20 করলেই মাথা গরম হয়ে যায়। তার জামাকাপড়, পারফিউম, ঘড়ি এসব কেউ পরুক তা মোটেও পছন্দের নয়। দরকার পড়লে টাকা দিয়ে নতুন কিনে দিবে, তবুও নিজের জিনিস পরতে দেবে না। কিন্তু এখন কি করবে সে? কথার গা থেকে তো আর জামা খুলে নিতে পারবে না। থাক, এটা নয়তো দান হিসেবে দিয়ে দিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে আবদ্ধের। সাইড থেকে একটা চেয়ার টেনে বসে পড়ল। খুঁটিয়ে খুঁটিয়ে কথাকে দেখছে আবদ্ধ। ও কি আসলেই মেয়ে? আচ্ছা, মেয়েরা কি এতটাও স্ট্রং হয়? কিছু তো আছে কথার মধ্যে যা ওকে সবার থেকে আলাদা করে। কথার মাথায় জল পট্টি করছে আবদ্ধ। যেহেতু দিয়া ঘুমিয়ে গেছে তাই কথার মাথায় পট্টি দেওয়ার মতনও কেউ নেই, তাই নিজেই বসে বসে কথার মাথায় পট্টি দিচ্ছে। কথার জন্য কিছুটা হলেও অনুভূতির সৃষ্টি হচ্ছে আবদ্ধের, যা তার নিজেরও জানা নেই। কথার হাতটা হালকাভাবে উঠালো আবদ্ধ। কেন জানি না কথার হাতটা ধরার প্রবল ইচ্ছে জেগেছে তার মনে। কথার হাত ধরে নিজেই ঘামতে শুরু করে দিয়েছে আবদ্ধ। কিসের যেন ভয় কাজ, জোরতা কাজ করছে তার মাঝে। আবার হয়তো জীবনের প্রথম নিজ ইচ্ছাতে কোনো মেয়ের হাত ধরেছে বলে হয়তো নার্ভাসনেস কাজ করছে। কথার হাতটা নিজের দুহাতের মুঠোয় নিল আবদ্ধ। আবার কিছুক্ষণ পর এক হাত দিয়ে ধরে অন্য হাতের আঙ্গুল দিয়ে হাতের উপর পিঠে আঁকিবুকি করছে। কথার হাতটা বেশ সফট লাগছে আবদ্ধের কাছে, তাই হাতটা ধরতে অনেক ভালো লাগছে। কথার হাতটা একটু উঠিয়ে দেখতেই পোড়া অংশটাতে চোখ আটকে গেছে আবদ্ধের। অনেকটুকু জায়গায় পড়ে গেছে। তবে কি সেদিনের জন্য এমন হইছে? আর ও কি হাতে কোনো অয়েনমেন্ট লাগায়নি? কেমন কেয়ারলেস মেয়ে, নিজের বডির প্রতি কোনো খেয়ালই থাকে না। উঠে দাঁড়াল আবদ্ধ। নিজেরও ড্রয়ার থেকে একটা অয়েনমেন্ট নিল। এটা পোড়া জায়গায় লাগানো হয়। আবারও চেয়ারে বসে কথার হাতটা নিয়ে অয়েনমেন্ট লাগাচ্ছে আবদ্ধ। বারবার মাথার পট্টি পাল্টে দিচ্ছে। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে অভি। রীতিমতন বেচারা শকে আছে, যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে মনে হচ্ছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। ভাই একটা মেয়ের সেবা করছে, লাইক রিয়েলি।
না না, নিশ্চয়ই স্বপ্ন দেখছে সে, নয়তো তার ভাই কোনো মেয়ের মাথায় পট্টি করছে এটা দেখা পসিবল হতো না। বারবার চোখ ডলছে অভি, তার মনে হচ্ছে এই স্বপ্নটা হয়তো ভেঙে যাবে, কিন্তু না, এটা স্বপ্ন না, সত্যি, শুধু সত্যি নয়, ভয়ঙ্কর সত্যি। সে তো এসেছিল কথাকে চেক আউট করতে, জ্বরটা কমেছে কিনা দেখতে, কিন্তু এখানে এসে এরকম অবাস্তব কিছু দেখবে এটা বিশ্বাস হচ্ছে না। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, তার ভাইয়ের অন্যের প্রতি কেয়ার করাকে বেশ আনন্দ দিচ্ছে। আচ্ছা, একবার কি ভেতরে যাবে, গিয়ে খুব পাশ থেকে তার ভাইয়ের এই কেয়ারিং লুকটা উপভোগ করবে? না, সে গেলে যদি আবদ্ধ উল্টো রেগে যায় আর বের হয়ে যায়, তার থেকে ভালো দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করি। ভোর ৫টার বেশি বেজে গেছে, বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে আবদ্ধের, উঠে দাঁড়ালো সে, কথার জ্বর কমে গেছে, থার্মোমিটারে মেপে দেখেছে এবার ঘর থেকে বের হয়ে যাওয়া উচিত তার, আর এমনিতেই সকাল হয়ে গেছে, আবার কাজে বের হতে হবে, যাওয়ার আগে আস্তে করে কথার গালটা টেনে দিল আবদ্ধ। সকাল ৭টায় ঘুম ভাঙ্গে দিয়ার, কাল রাতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার, বসে বসে ঘুমিয়ে গেছে, তাই ঘাড় আর কোমর ব্যথা করছে। ঘাড় চেপে ধরে কথার কাছে গেল, শরীরে হাত দিয়ে দেখল বডি টেম্পারেচার ঠিক আছে, জ্বরটা কমে গেছে, তাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল দিয়া। ফ্রেশ হয়ে নিচে খাবার বানাতে গেল দিয়া, কি বানাবে ভাবছে সে, এদিক দিয়ে ঘাড়ের যন্ত্রণায় মনে হচ্ছে রগ ছিঁড়ে যাবে, চুলায় দুধ আর ডিম সেদ্ধ বসালো দিয়া। পেছনে এসে দাঁড়াল অভি, মুচকি হেসে বলল, ঘাড়ে বেশি ব্যথা করছে বুঝি? পেছনে হুট করে তাকাতে গিয়ে ঘাড়ে ব্যথা পয় আহ করে শব্দ করল দিয়া। কিছুটা ঘাবড়ে গেল অভি, দ্রুত গিয়ে দিয়ার ঘাড়ে হালকা করে হাত রাখল আর বলল, ডোন্ট মুভ, ওকে স্টেকলাম। চুপচাপ দাঁড়িয়ে আছে দিয়া, পেছনে দাঁড়িয়ে আছে অভি, একটা হট ব্যাগ নিয়ে কথার ঘাড়ে চেপে রেখেছে প্রায় অনেকক্ষণ যাবৎ। ব্যথাটা কি কমেছে? শান্ত গলায় বলল অভি। জি কমেছে, থ্যাঙ্কস ফর ইউর হেল্প। মুচকি হেসে দিয়ার কাছ থেকে সরে আসল অভি, দিয়াকে টুকটাক কথা জিজ্ঞেস করছে, দিয়াও তার জবাব দিচ্ছে। খাবার বানিয়ে দুজনে একসাথে রুমে গেল, কথাকে চেকআপ করছে অভি, আর দিহানকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নাস্তা করিয়ে দিচ্ছে। জিও জিও আঙ্কেল, মাম্মা উঠছে না কেন? মাম্মা কেন দিহানের সাথে কথা বলছে না? কেন দিহানকে কোলে নিচ্ছে না? মাম্মা কি রেগে আছে আমার উপরে? অভিকে জিজ্ঞেস করছে দিহান। মুচকি হেসে জবাব দিল অভি, নো ডিয়ার মাম্মা, হিজ জাস্ট এ লিটল স্লিপি। খুব জলদি সুস্থ হয়ে যাবে তোমার মাম্মা, তখন খুব বেশি করে মাম্মার কোলে থেকো কেমন? আর মাম্মা যতক্ষণ ঘুমুচ্ছে ততক্ষণ তুমি আর জিও খেলবো আর মজা করব কেমন? উম্মম ঠিক আছে। আচ্ছা জিও, তোমার নাম কি? আর ওই পচা আঙ্কেল কি হয় তোমার? আমার নাম অভি। আর ওই পচা আঙ্কেলটা আমার ভাই হয়, বিগ ব্রো। আই জাস্ট হেট হিম। সে বারবার আমার মাম্মাকে কষ্ট দেয়। দিহান ওনাকে অনেক বেশি হেট করে। হি ইজ এ বেড বয়। শব্দ করে হাসল অভি, দিহানের মাথায় হাত বুলিয়ে বলল, ওকে বুঝলাম, তোমার ওই আঙ্কেলের প্রতি ভীষণ রাগ, আমি প্রমিস করছি আঙ্কেলকে অনেক বকবো, ঠিক আছে? প্রমিস? অভির প্রমিস নাও, জলদি ফিনিশ কর ব্রেকফাস্ট, তারপর আমরা খেলতে যাব। আপুর জ্ঞান ফিরছে না কেন? আসলে ও খুব ক্লান্ত, তাই ঘুমুচ্ছে, ডোন্ট ওরি, দুপুরবেলা হয়তো উঠে যাবে, তুমি নাস্তা করে রেস্ট নাও, আমি বাচ্চার সাথে আছি। ইউ কেন ট্রাস্ট মি, ওকে দিয়া জাস্ট রেস্ট কর। দুপুরের দিকে হালকা করে চোখ খুলল কথা, চোখে ঘোলা ঘোলা দেখছে সে, পুরো শির অসহ্য ব্যথা করছে, একটু ভালো মতন চোখ খুলে দেখল এটা আবদ্ধের রুম, কিন্তু সে এখানে কি করছে? উঠে বসতে চাইল কথা, হাতের মধ্যে ব্যথা পেল, আহ বলে চেয়ে দেখলে স্যালাইন লাগান, মাথাটা ঘুরছে প্রচুর। কপালটা চেপে ধরল কথা, হাত থেকে সুইটা খুলে বিছানায় পা দুলিয়ে বসল, পায়ের মাংস মনে হচ্ছে পচে গেছে, ব্যথায় কুকাচ্ছে কথা, হাত পা কাঁপছে প্রচণ্ড, দিহানের কথা মনে পড়ছে তার, আর প্রচণ্ড পানি খেতে ইচ্ছে করছে, এক ঢোক গিলে নিল কথা। কাপা কাপা পায়ে উঠে দাঁড়াল, কিছুটা দূরে টেবিলের উপরে রাখা গ্লাস আর পানির জগ।
ধীরে ধীরে এক পা দুপা করে টেবিলের কাছে গেল, কথা কাপা কাপা হাতে জগটা নিল কথার কাছে। এই সামান্য জগটা কয়েক কেজি ভারী মনে হচ্ছে। কথার কাছে গ্লাসে পানি ঢালছে, কিন্তু পানি সব টেবিলে পড়ছে। চোখ ঘোলাটে হয়ে আসছে, চোখ খুলছে আর বন্ধ করছে কথা বারংবার। মাথা ঘুরাচ্ছে দেখে সোজা হলো কথা, বিছানার দিকে যেতে চাইছে সে। দুপা যেতেই চোখের সামনে সব ঘোলাটে হতে শুরু করল আর হুমড়ি খেয়ে পড়ে গেল কথা। তাও আবদ্ধের উপরে শক্ত করে আবদ্ধের গলার কলারে চেপে ধরল। কথার পুরো ভার আবদ্ধের উপরে, কথার পিঠে হাত দিয়ে ধরে রেখেছে আবদ্ধ। কথার ধুক ধুক করে বেজে যাওয়া বুকের স্পন্দন অনুভব করছে আবদ্ধ। অনেকটা অস্বস্তিও লাগছে কথার ছোঁয়াতে, কারণ কোনো মেয়েকেই সে নিজের ধারেও ঘেঁষতে দেয়নি। কথার ঘাড়ে এক হাত আর কোমরে এক হাত দিয়ে চেপে ধরল আবদ্ধ। ঘেঁষতে ঘেঁষতে কথাকে নিয়ে বিছানার কাছে গেল, কথাকে নিয়ে আস্তে করে বিছানায় বসে পড়ল। কথা আবদ্ধের উপরেই আছে, অর্ধেক পা বাহিরে আর শরীরটা আবদ্ধের উপরে। কথাকে সাইডে করে বিছানায় শোয়ালো। এবার কথার উপরে হালকা ভার পড়েছে আবদ্ধের। কথার উপর থেকে সরে আসতে চাইলেই কথার চুলের সাথে আবদ্ধের শার্টের বোতাম আটকে যায়। ইচ্ছে থাকা সত্ত্বেও নড়তে পারছে না আবদ্ধ। এক হাত কথার মাথার সাইডে দিয়ে কথার উপরে পড়া থেকে আটকে রেখেছে আর অন্য হাতে চুল খোলার চেষ্টা করছে। রাগে মাথা ব্যথা হয়ে যাচ্ছে আবদ্ধের। কোনো দুঃখে এ রুমে এসেছিল সে? এখানে না এসে নিবিড়কে ফাইল নিতে পাঠালে বেটার হতো। একটা ফাইলের দরকার ছিল, তাই বাসায় এসেছিল। পরে কথাকে দাঁড়িয়ে থাকতে দেখে চলে যেতে চেয়েছিল। কেন জানি কথাকে ফেস করার সাহস হচ্ছে না আবদ্ধের, হয়তো সেটা গিল্টিনেস থেকে। তাই তো কথার পেছনে থেকেই চলে যেতে চেয়েছিল, কিন্তু কি ভাগ্য, তার কথা ঘুরে ফিরে তার উপরেই পড়ল। এর থেকে ভালো ছিল যদি কথা নিচেই পড়ত। কথার কাছে থাকতে অস্বস্তি ফিল করে আবদ্ধ, তাই তো এত ঘামছে। হাত ব্যথা হয়ে যাচ্ছে আবদ্ধের বোতামের চুল খুলতে খুলতে। আবদ্ধের খুব করে ইচ্ছে করছে কথার চুলগুলো টেনে ছিঁড়তে, কিন্তু অসুস্থতার জন্য পারছে না। তাই বাধ্য হয়ে শার্ট টেনে ছিঁড়ে ফেলল। শার্টটা ছিঁড়ে শান্তি লাগছে তার, স্বস্তির নিঃশ্বাস ফেলে কথার পাশেই শুয়ে পড়ল। উফ, চুলে যে এত যন্ত্রণা তা আজ বুঝতে পারছে সে। অনেকটা হাঁপিয়ে গেছে সে, তাই বুক পেট বারবার উঠা নামা করছে। পানি পানি আস্তে আস্তে বলতে লাগল কথা। কথার ফিসফিসানো কথা বুঝতে পারছে না আবদ্ধ, তাই কানটা একদম কথার মুখের সামনে নিল। অস্ফুট শব্দে পানির কথা বলছে। উঠে বসল আবদ্ধ, তার মানে মেয়েটা পানি চাইছে। আচ্ছা, বুঝেছি। গ্লাসে পানি ঢেলে কথার কাছে নিয়ে গেল আবদ্ধ। কথার দুপাশে হাঁটু দিয়ে উঠে বসল, কিন্তু কথাকে পানি খাওয়াবে কি করে ভেবে পাচ্ছে না। টুবু করে গ্লাসটা ভরে এনেছে আবদ্ধ। কথার উপর থেকে সরে আসতে চাইতেন, গ্লাসের পানি কথার মুখে পড়ে গেল। ও শিট, না মানে আমি ইচ্ছে করে দেইনি, আনমনেই বলল আবদ্ধ। নাকে মুখে পানি পড়তেই কেসে উঠল কথা। পানি নিয়ে উঠতে গিয়ে এবার সব পানি পড়ল আবদ্ধের গায়ে। খালি গা বেয়ে সব পানি প্যান্টে পড়ে গেছে আবদ্ধের। পুরো প্যান্ট ভিজে গেছে। ওহ ব্লাডি শিট বলেই গা ঝাড়ছে আবদ্ধ। কথাকে পানি দিতে গিয়ে গোসল করে ফেলেছে আবদ্ধ। লাইফে ফার্স্ট টাইম অসুস্থ মানুষকে পানি খাওয়াতে গিয়ে গোসলের রেকর্ড করেছে, ভালো না। কথার হাত থেকে রক্ত বের হচ্ছে, স্যালাইন খুলে ফেলায় রক্ত পড়ছে তার। রক্ত দেখেই ভয় পেয়ে যায় আবদ্ধ। তাড়াতাড়ি নিচে গিয়ে অভিকে ডাকতে লাগল। দিহানের সাথে খেলছিল অভি। আবদ্ধের গলার আওয়াজ শুনে দিহানকে কোলে নিয়ে ভেতরে এলো। একটু বিকৃত দেখাচ্ছে আবদ্ধকে খালি গায়ে ভেজা শরীরে। ব্রো, এভরিথিং ওকে না? সি ইজ ব্লিডিং। অভি, কার ব্লিডিং করছে ব্রো? উইয়ে কথা আছে না, হো ব্লিড করছে। আবদ্ধের কথা শুনে উপরে গেল অভি, দেখল বিছানায় পড়ে আছে কথা। দিহানকে নিচে রেখে কথার কাছে গেল অভি। কথার হাতটা চেপে ধরে উঁচু করে রাখল। স্যালাইন খুলে ফেলায় এমনটা হয়েছে, কিন্তু ও ভিজল কি করে? আর তুমিই বা ভিজলে কি করে? আসলে আমি ওকে পানি দিতে গিয়েছিলাম আর তারপর আমরা ভিজে গেছি। ও ঠিক হয়ে যাবে তো অভি? তুমি কি ওর জন্য চিন্তিত ব্রো? কিছুটা অবাক হয়ে বলল। না, আমি আসলে এমনি বলছিলাম।
সন্ধ্যার দিকে উঠেছে, কথা দিয়া ওকে স্যুপ খাইয়ে দিচ্ছে, আর একটু দূরেই বসে আছে অভি। হালকা কেশে বলল অভি, আম সরি ফর এভরিথিং। আসলে আমার ব্রো আসলেই হার্টলেস, যার জন্য কাউকে কষ্ট দেওয়ার সময় চিন্তা করে না। তুমি ওকে মাফ করে দিও, ওর হয়ে আমি সরি চাইছি। আসলে ও ছোট থেকেই খুব কষ্টে বড় হয়েছে, তাই এখন জলজান্ত বরফ হয়ে গেছে। উইয়ে বলে না, বেশি কষ্টে মানুষ পাল্টে যায়, ও সেম অবস্থা হয়েছে। এই জন্যই ও কারোর কেয়ার করে না। ওর ইচ্ছে ছিল ডক্টর হওয়ার, মানুষের প্রাণ বাঁচানোর, কিন্তু দেখ না আজ নিজ হাতে প্রাণ নিয়ে বেরাচ্ছে। ওর জীবনে শুধু আমি আর বাবা আছি, আমাদের দুজনকেই খুব আগলে রাখে ব্রো। তুমি আর যাই কর ওকে কার্স, অভিশাপ দিও না। এমনিতেই ওর লাইফে কষ্টের শেষ নেই, তার উপর তুমি তো একজন মামায়ের, হায় লাগলে জীবন ধ্বংস হয়ে যায়। আম সরি ফর এভরিথিং। আমি প্রমিস করছি আজ থেকে ভাইয়া তোমাদের উপরে কোনো টর্চার করবে না, হ্যান্ড ইটস মাই প্রমিস। এতক্ষণ যাবৎ অভির সব কথা মনোযোগ সহ শুনেছে, কথা হালকা হেসে জবাব দিল, কাউকে কার্স আমি কখনো করিনি আর না করব। আমি সব সময় দোয়া করি সবাই হ্যাপি থাকুক। আর বাকি রইল আপনার ভাইয়ার কথা, উনি আমার কার্সেরও যোগ্য নয়। আমি তো মা, তাই হোমা করে দিলাম ওনাকে, ইউ ডোন্ট হ্যাভ টু বি সরি। আর আমাদের জন্য কিছু করতে চান তবে আমাদের এখান থেকে বের হতে সাহায্য করুন, তবেই হবে। মুচকি হাসল অভি, বলল অবশ্যই, আশা করছি খুব জলদি মুক্তি পাবে তোমরা সবাই। চলবে।